মাত্র 9টা কোশ্চেন, 9টা কোশ্চেনে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার শেষ। একদম শিওর, যে কোনো স্কুলে এক্সাম হোক না কেন, সেকেন্ড সেমিস্টার যেহেতু স্কুলের কোশ্চেন, তো সব স্কুলের স্যার ম্যাডামরা আলাদা আলাদা কোশ্চেন করবে। তা সত্ত্বেও আমি এই কথাটা বলছি, এই 9টা কোশ্চেন যদি ভালো করে যেতে পারো, শিওর পাবেই কমন। এইটুকু বিশ্বাসটা রাখো। বিশ্বাস রেখে যদি করো তাতে তো কোনো প্রবলেম তো হবে না, উল্টে প্র্যাকটিসটা হয়ে যাবে, তাই না? শুধু প্রশ্ন নয়, উত্তর সমেত দিয়েছি। যেগুলো ডিরেক্ট প্রশ্ন সেগুলো বই থেকে করে নেবে, যেগুলো ইনডিরেক্ট সেগুলো আমি উত্তর করে দিয়েছি। একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু ভিডিওটা দেখবে, একদম ভালো করে দেখো। দেখো, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে এই যে কোশ্চেনটা, একটাই কোশ্চেন কিন্তু 3 রকম ভাবে আসতে পারে। আমি সেইভাবেই কিন্তু দিয়েছি, কোনোটায় 2টো প্রশ্ন দিয়েছি, কোনোটায় 3টে প্রশ্ন, মোট 9টা প্রশ্ন দিয়েছি। কোনোটা আবার একটা প্রশ্নই রাখা আছে। যেমন এর একটা প্রশ্নের আন্ডারে 3টে প্রশ্ন দেওয়া আছে, একদম ভালো করে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, ডাইরেক্ট বই থেকে ফেলে দিতে পারে একমুখী বহুমুখী বিক্রিয়ার পার্থক্য কি, ডিফারেন্স বিটুইন রিভার্সিবল অ্যান্ড ইরিভার্সিবল প্রসেস, এগুলো নিজেরা করে নিতে পারবে। কোশ্চেন দিতে পারে ক্যালসিয়াম কার্বনেটকে খোলা পাত্রে আর বদ্ধ পাত্রে আলাদাভাবে উত্তপ্ত করলে আলাদা ফল পাওয়া যায় কেন। মানে CaCO3 is heated separately in open and closed container, different result obtained, explain। দেখো, তোমরা জানো নিশ্চয়ই যে ক্যালসিয়াম কার্বনেটকে যদি হিট করা যায় তৈরি হয় ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। প্রবলেমটাই গ্যাস, CO2 গ্যাস। এই CO2 গ্যাসটা বাইরে বেরিয়ে গেলে, মানে ওপেন কন্টেনার হলে, সে CO2 যদি বাইরে বেরিয়ে যায় তাহলে এ আর এর সাথে রিয়াকশন করে আর এটা তৈরি করতে পারবে না। কিন্তু যদি ক্লোজ কন্টেনার হয়, মানে বদ্ধ পাত্র হয়, তাহলে বাইরে বেরোতে না পেরে কি হবে, এরা দুজন রিয়াকশন করে আবার এটা করতে পারবে, মানে রিভার্সিবল হবে, মানে উভমুখী বিক্রিয়া হবে। তার মানে একটা বোঝার চেষ্টা করো যে তার মানে আমি কি লিখবো, যে বদ্ধ পাত্রে মানে হচ্ছে ক্লোজ কন্টেনারে উভমুখী বিক্রিয়া হচ্ছে, আর খোলা পাত্রে একমুখী বিক্রিয়া হচ্ছে। ঠিক আছে? ক্লোজ কন্টেনারে এক সময় রিয়াকশনটা ইকুইলিব্রিয়াম সাম্যাবস্থায় পৌঁছাবে, ওপেন কন্টেনারে রিয়াকশনটা এক সময় কমপ্লিট হবে, মানে শেষ হয়ে যাবে। এই দুটোই দিয়ে আসো না, কোনো চাপ নেই। তো সেম কোশ্চেনটা ক্যালসিয়াম কার্বনেটের জায়গায় স্টিম আর আয়রন দিয়েছে। দেখো, আয়রনের স্টিম দিলে সেই একই ব্যাপার, Fe3O4 আর হাইড্রোজেন, সেই গ্যাসের ব্যাপার। হাইড্রোজেন গ্যাস বাইরে বেরিয়ে গেলে খোলা পাত্রে হলে একমুখী বিক্রিয়া, আর বদ্ধ পাত্রে হলে হাইড্রোজেন বেরোতে পারবে না, বহুমুখী বিক্রিয়া। একই লেখা লিখবে, শুধু ক্যালসিয়াম কার্বনেটের জায়গায় তোমাকে দিয়ে দিতে পারে স্টিম, আয়রনের উপর দিয়ে চালনা দিতে পারে। ঠিক আছে? এই একমুখী বহুমুখী রিলেটেড একটা প্রশ্ন, একটা টাইপের প্রশ্ন। ঠিক আছে? এরকম টোটাল 9টা টাইপের কোশ্চেন আছে। সেকেন্ড টাইপ অফ কোশ্চেন দেখো, রাসায়নিক সাম্য কাকে বলে, একে গতিশীল সাম্য বলে কেন। ডিফাইন কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, হোয়াই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ইজ ডাইনামিক। এটা তো পড়ে নিচ্ছ বই থেকে। কেন ডাইনামিক? ডাইনামিক মানে এই কারণেই বলবে, যেহেতু বিক্রিয়াটা সাম্যাবস্থায় থামে না, রিয়াকশনটা দুদিকেই চলতে থাকে সমান হারে, ফেসওয়ার্ড রিয়াকশনও চলে, ব্যাকওয়ার্ড রিয়াকশনও চলে, সেই জন্য এটাকে ডাইনামিক বলে। আর না হলে পড়তে পারে পরীক্ষায় পরীক্ষামূলক প্রমাণ। পরীক্ষামূলক প্রমাণ মানে কোনটা জানো? যেটা সেই ক্যালসিয়াম কার্বনেট কার্বন 14 নিয়ে যেটা করা হয়, দেখবে একদম বইয়ে একদম সুন্দর করে করা আছে, বা আমার ক্লাসের ভিডিও দেখে নিতে পারো, যেটা বলে দেবে এক্সপেরিমেন্টালি পরীক্ষামূলক প্রমাণ বললে এইটা দিয়ে দেখাতে হবে, আর এমনি জাস্ট বললে এরকম ভাবে লিখে দেবে, জাস্ট আর কিছু করার দরকার নেই। দেখো, আমি একদম শিওর 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 2000% গ্যারেন্টি দিলাম যে স্যার ম্যাডামই কোশ্চেন করুন না কেন, এই 3টে জায়গা, মানে হয়তো আমার মনে হয়েছে কোশ্চেন থাকতে পারে, হয় ভরকিয়া সূত্রটি লেখো, সক্রিয় ভর সংজ্ঞা এরকম দিতে পারে, আর না হলে লা সাতেলিয়ার নীতি দেবেই, কোনো কথা নেই। হয় লা সাতেলিয়ার প্রিন্সিপাল, না হলে ল অফ মাস অ্যাকশন, আর তার সঙ্গে অ্যাক্টিভ মাসের ডেফিনেশন। একদম কোনো কথা নেই, এটা পড়বেই পড়বে, কিচ্ছু করার নেই। নেক্সট দেখো, কোশ্চেন, একটা রাসায়নিক বিক্রিয়া কেপিকেসি রাশিমালা প্রতিষ্ঠা করো। এস্টাবলিশ দ্য রিলেশন বিটুইন কেপি এন্ড কেসি ফর এ রিয়াকশন। তোমরা জানো নিশ্চয়ই, রিয়াকশনটা এরকম ধরে নেবে, তোমার হচ্ছে এ জি বিবিজি, এইরকম ভাবে রিয়াকশন ধরে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত করে এইটা করে দিয়ে চলে আসবে, একদম পুরো প্রতিষ্ঠাটা ডেরিভেশনটা করবে, করে কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন, একদম পুরো প্রতিষ্ঠাটা করে আসবে। এটা একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এইটার অ্যান্সার। ঠিক আছে? যদি ডেরিভেশন না পড়ে, অনেক সময় ডেরিভেশন দেয় না অনেক স্কুলে, ঠিক আছে, তাহলে অবশ্যই একটা রিয়াকশন তুলে দিয়ে বলবে
এর কেপি কেসির মানটা লেখো আর এদের মধ্যে সম্পর্কটা লেখো, মানে ভ্যালু দা কেপি কেসি অ্যান্ড রিলেশন দেবে, হয় এটা দেবে নাহলে এটা দেবে। দেখো কেপি কেসির মান দেখে ভাবে কি না কি করবো, ভ্যালু কেপি কেসির ভ্যালু দেখে জাস্ট কেপি মানে কি লিখবে দেখো, রাইট সাইডে যেগুলো আছে পি সাফিক্সে এনও ফার্স্ট ব্র্যাকেট মাথায় 4 ইনটু পি এইচ2 মাথায় 6 বাই পি এনএইচ3 মাথায় 4 পি ও2 মাথায় 5। এই তো এটা লিখে দিয়ে আসবে কেপির ভ্যালু, এটাই কেপি রাশিমালা বা কেপির ভ্যালু। কেসি বললে কেসি রাশিমালাটা কি করে লিখবে, এনও অবশ্যই থার্ড ব্র্যাকেট মাথায় 4, এইচ2 থার্ড ব্র্যাকেট মাথায় 6, এনএইচ3 থার্ড ব্র্যাকেট মাথায় 4, ও2 থার্ড ব্র্যাকেট মাথায় 5। হয়ে গেল, শেষ। এবার কেপি কেসি রিলেশন বলবে আমরা জানি কেপি সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। ডেল এনটা কি করে বের করতে হয়, এখানে কত আছে 6 প্লাস 4, দেখো ডেল এন বের করছে কত 6 প্লাস 4 মাইনাস এদিকে কত 5 প্লাস 4, 5 প্লাস 4 মানে কত হবে 1, তাই তো? তার মানে হলো 1, ডেল এন এর জায়গায় 1 বসিয়ে দেবে, তার মানে কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার 1, এটা অ্যান্সার। যদি ভালো হয় লিখে দিতে পারো যে কেপি গ্রেটার দ্যান কেসি, এটা লিখলেও চলবে না লিখলেও চলবে। ডেল এন পজিটিভ হলে ডেল এন এর মান তো পজিটিভ বেরিয়েছে, তাহলে কেপি বড়, আর ডেল এন এর মান যদি নেগেটিভ বেরোয় কেসি বড় হবে, আর ডেল এন এর মান যদি 0 বেরোয় কেপি আর কেসি সমান হবে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, পরীক্ষায় যদি কোনো সময় ঘুরিয়ে দেয় মানে এই যে আছে এইগুলো সব দেখো পাশে জি লেখা আছে মানে গ্যাস, যদি কোনোটার পাশে এস বা এল লেখা থাকে, ধরো সাপোজ এইটা জিটা তুলে দিয়ে এল লিখে দিয়েছে সাপোজ, হ্যাঁ, তখন লিকুইড বা সলিড হলে সেটা কিন্তু টোটাল কনসেন্ট্রেশনটা 1 হয়ে যাবে। 1 হয়ে যাবে মানে তখন আর তুমি, আচ্ছা পরের পেজে করলে ভালো হয় না, আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি, একটা নতুন পেজে বলছি। ধরো আমি একটা দিচ্ছি যে N2, আচ্ছা সি প্লাস O2 থেকে CO2 এটা আছে। সবাই যেটা করবে ভুল করে কেসি ইকুয়াল টু CO2 লিখলো CO2, এটা কিন্তু ভুল, যেহেতু সলিড আছে এইটাকে বসানো যাবে মানে এটা 1 হয়ে যাবে, সে যাই হোক এটা 2 থাক 3 থাক 4 থাক মাথায় কিচ্ছু তো দেবে না, মানে এটা লেখাই যাবে না, এটা বাদ, মানে কেসি ইকুয়াল টু হবে CO2 বাই O2, ওটা বাদ হয়ে যাবে। আমি যেটা দেখাতে চাইছিলাম যে পেজটায়, কোন পেজটা, বেশ এই পেজটায় এখানটা, হ্যাঁ, যেটা দেখাতে চাইছিলাম দেখো এইটা যদি লিকুইড হয়, এটা যদি লিকুইড হয় তখন এইটা লিখবেই না, পুরো এটা বাদ চলে যাবে, এটা লেখা যাবে না, এইটা লেখা যাবে না, লিকুইড হোক বা সলিড হোক এই লেখাটা লিখবে না। এবং শুধু তাই নয়, এটা লিকুইড হয়ে যাচ্ছে মানে এটা বাদ চলে যাচ্ছে মানে তখন ডেল এন কাউন্ট যখন করবে তখনও ডেল এন কাউন্টটা কত হবে, এদিকে কত আছে 4 মাইনাস এদিকে কত 5 প্লাস 4 মানে 9, মানে কত হবে -5, তখন কিন্তু এই ডেল এন এর জায়গায় -5 বসাতে হবে। সলিড লিকুইড হলে কিন্তু সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে রাশিমালায়, আর ডেল এন কাউন্ট করার সময় সেই কাউন্টটা করা যাবে না, মানে সে 6 হোক 5 হোক 4 হোক সেই কাউন্টটা করা যাবে না, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট একটা করে বিক্রিয়ার উদাহরণ দিতে বলেছে যেখানে কেপি কেসি, কেপি গ্রেটার দ্যান কেসি, কেপি লেস দ্যান কেসি, কেসি সমান কেপি। দেখো একদম সিম্পল কথা, এই উদাহরণটা মনে রাখবে, N2 ব্র্যাকেটে G প্লাস 3H2 ব্র্যাকেটে G বহুমুখীতে 2NH3 ব্র্যাকেটে G। দেখো এদিকে 2 এদিকে 3 একে 4, তাহলে এদিকে কম এদিকে বেশি মানে কি, তার মানে এটা বুঝতে পারছো ডেল এন কত হবে, নেগেটিভ আসছে, ডেল এন নেগেটিভ মানে তার মানে এটা কেসিটা কেপির থেকে বড়। আর একটা রিঅ্যাকশন মুখস্থ রাখবে, PCl5 ব্র্যাকেটে G বহুমুখীতির PCl3 ব্র্যাকেটে G প্লাস Cl2 ব্র্যাকেটে G, এরা এইদিকে বেশি এদিকে কম, তার মানে হবে Kp গ্রেটার দ্যান Kc। আবার রিঅ্যাকশন মুখস্থ রাখবে H2 ব্র্যাকেটে G প্লাস I2 ব্র্যাকেটে G বহুমুখীতির 2HI ব্র্যাকেটে G, এদিকে 2 এদিকেও 1 প্লাস 1 2, দুদিকে সমান মানে Kp সমান Kc। এই তিনটে রিঅ্যাকশন একটু মুখস্থ রাখবে, ঠিক আছে? আর এইরকম কোশ্চেন দিতে পারে, দুটো রিঅ্যাকশন দিয়ে দিল, দিয়ে বলছে কেপি কেসির মান কত, কেপি বাই কেসি কত। দেখো কেপি সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন, তাহলে কেপি বাই কেসি সমান কি হবে
নিশ্চয়ই আর টি টু দি পাওয়ার ডেল এন, তার মানে কেপি বাই কেসি মানে অ্যাকচুয়ালি আর টি টু দি পাওয়ার ডেল এন। এবার এখানে ডেল এন কত বলো, এদিকে 2 আর এদিকে 1 প্লাস 2 মানে কত হবে 2 প্লাস 3, এই 2 মাইনাস, বুঝতে পারছো, এদিকে 2 মাইনাস এদিকে কত 3 মানে -1, তার মানে এটা -1, তার মানে অ্যান্সার হবে আর টি টু দি পাওয়ার -1, তার মানে অ্যান্সার হবে 1/RT, এইটার মান। এই রিঅ্যাকশনটার জন্য কেপি বাই কেসির মান হবে 1/RT, আর এই রিঅ্যাকশনটার জন্য 1 -1, কেন বলতো, সলিড তো নেওয়া যাবে না, তাহলে কত হলো 0, তাহলে যদি 0 বসাও তাহলে এটা টোটালটা কত হয়ে যাবে 0, মানে পাওয়ারে 0 মানে তো 1, তাহলে কেপি বাই কেসির ভ্যালু কত হবে 1, তাহলে এর ভ্যালু হলো 1/RT আর এর ভ্যালু হলো 1। এইভাবে কোশ্চেন থাকতে পারে, হয় এরকম ধরনের প্রশ্ন না এরকম ধরনের প্রশ্ন। দেখো 50% কোশ্চেন হয়ে গেল। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, দেখো এটা তো বই থেকে পেরে যাবে নিজেদের মতো, এরকম যদি কোশ্চেন দেয় খুব ভালো করে করবে, এই কোশ্চেন আসার সম্ভাবনা আমার মনে হয়েছে খুব প্রবল। একটা রিঅ্যাকশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলে দিয়েছে K1 আর একজনের বলে দিয়েছে K2, দুজনের রিলেশন বের করতে দিয়েছে। বা অনেক সময় কোশ্চেন দেয় এর K1 বলে দিল আর এর K2 বলে দিল না, বললো এর কত, একই প্রশ্ন, রিলেশন যা আর এর বের করা একই ব্যাপার। মানে প্রথমে এর K1 সমান আমি কি লিখবো বলো, K1 মানে কি লিখবো NH3 পাওয়ারে 2 বাই N2 H2 পাওয়ারে 3, আর এর K2 যেহেতু K2 লিখছি, যদি এরটা K2 না বলে দেয়, যদি তোমার বলে কত সেটাও ধরে নেবে, ধরি K2 বলে K2টা আগে লিখবে, H2 পাওয়ারে 3/2 বাই NH3 পাওয়ারে 1 N2 N2 পাওয়ারে হাফ, N2 পাওয়ারে হাফ, সরি এখানে একটা এইটা প্লাস হবে, দাঁড়াও K2 সমান কত হলো N2 পাওয়ারে হাফ H2 পাওয়ারে 3/2 NH3 পাওয়ারে 1। ঠিক আছে, এবার দেখো তুমি হয় এটাকে অপারেশন করো নাহলে এটাকে অপারেশন করো। যদি তুমি এটাকে অপারেশন করো, ভাবো এইটাকে এইটার মতো করে আনতে হবে, এর N2 H2 ওপরে এর N2 H2 নিচে, তাহলে উল্টে দেবে, তাহলে 1/K1 করবে, করলে কি হবে N2 ওপরে চলে গেল, H2 ওপরে চলে গেল, NH3 নিচে চলে এলো। এটা কি এসছে? এখনো আসেনি। কি করবে এবার? দেখো এটা 1 আছে, এটা হাফ, এটা 3 আছে, এটা 3/2, এটা 2 আছে, এটা 1, মানে তুমি যদি 1/K1টাকে রুট করে দাও, দেখো এটা চলে আসছে। তার মানে K2 মানে হচ্ছে অ্যাকচুয়ালি 1/K1 এর রুট, তার মানে K2 এর ভ্যালুটা, তার মানে বুঝতে পারছো এটাই রিলেশন। আর যদি এর মান বের করতে দেয় তাহলে বলবে এটার মানটা হচ্ছে 1/K1 এর রুট, রিলেশন বলে এটাই লিখে দেবে। আর যদি বলে এর ভ্যালু কত, তখন এর ভ্যালু বলবে 1/K1 রুট, এটাই অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে কোশ্চেনের অ্যান্সারগুলো করতে হবে। এবারে একটু অন্য ধরনের টপিকে আসছি, কি লাচাটেলিয়ার প্রিন্সিপালে। দেখো ভালো করে শোনো, এই ধরনের রিঅ্যাকশন যদি, এই ধরনের কোশ্চেন যদি পরীক্ষায় পড়ে, এই রিঅ্যাকশন একটা বলে দিয়েছে, বলছে তাপশোষী প্রক্রিয়া, এন্ডোথার্মিক রিঅ্যাকশন বলে দিয়েছে, বলছে টেম্পারেচার বাড়ালে, উষ্ণতা বাড়ালে আর প্রেসার বাড়ালে কি এফেক্ট হবে। দেখো বলে দিয়েছে এন্ডোথার্মিক রিঅ্যাকশন, তার মানে এন্ডোথার্মিক রিঅ্যাকশন মানে বুঝতেই পারছো তাপশোষী, মানে ডান দিকে মাইনাস তাপ, মানে ডান দিকে তার মানে মাইনাস হিট, রাইট সাইডে মাইনাস হিট আর লেফট সাইডে প্লাস হিট। যদি এক্সোথার্মিক বলতো, তাপমোচী যদি বলতো, তাহলে উল্টো হতো, এদিকে প্লাস হিট এদিকে মাইনাস হিট। মনে রাখবে যেদিকে মাইনাস হিট হয় সেদিকে ঠান্ডা একদম কুল, আর যেদিকে প্লাস হিট সেদিকে গরম একদম। এবার তুমি ভাবো প্রথম ঠান্ডা গরমের ব্যাপার হচ্ছে, মানে আগে টেম্পারেচারের এফেক্টটা পড়ে নাও। টেম্পারেচার ইনক্রিজ করেছো, টেম্পারেচার বাড়িয়েছো, টেম্পারেচার বাড়লে তুমি কোন দিকে যাবে? তোমার টেম্পারেচার বেড়ে গেলে তুমি কোন দিকে যাবে? গরমের দিকে যাবে না ঠান্ডার দিকে যাবে? ঠান্ডার দিকে। তাহলে টেম্পারেচার বাড়লে ঠান্ডার দিকে যাবে, কোন দিকে ঠান্ডা? এদিকে ঠান্ডা, মানে এইদিকে যাবে। তাহলে এদিকে যাওয়া মানে কি হচ্ছে, ইকুইলিব্রিয়াম ডান দিকে সরে গেল, মানে তোমার হচ্ছে বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন বাড়লো, তার মানে ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট বাড়লো। তাহলে এখানটা কি লিখবে? টেম্পারেচার বাড়ালে এই অ্যান্সারটা লিখবে যে ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট ইনক্রিজেস, মানে হচ্ছে সম্মুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে, মানে সাম্য ডান দিকে সরে যাবে, ইকুইলিব্রিয়াম শিফটস টুয়ার্ডস রাইট সাইড, প্রোডাকশন অফ প্রোডাক্ট ইনক্রিজেস, বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন বেড়ে যাবে। আর প্রেসার চেঞ্জ ইনক্রিজ করলে কি হবে? দেখো প্রেসারের ব্যাপারটা কিভাবে ভাববে, প্রেসার বাড়ালে কোন দিকে যেতে চাইবে? যেদিকে মলিকিউল নাম্বার কম, অণু সংখ্যা কম যেদিকে, সেদিকে যেতে চাইবে।
দেখো এদিকে অনুসংখ্যা দুটো, এদিকে অনুসংখ্যা একটা, তাহলে এদিকে যেতে চাইবে, কারণ প্রেসার ইনক্রিজ করলে এইদিকে যাবে, সব উল্টো উল্টো লিখবে। লিখবে প্রেসার ইনক্রিজ করলে ইকুইলিব্রিয়াম লেফট সাইডে চলে যাবে, ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট বাড়বে, বিক্রিয়ত পদার্থ মানে প্রোডাক্টের প্রোডাকশন রেট কমে যাবে, এইদিকে যাচ্ছে মানে এর প্রোডাকশন তো কমে যাবে, এই অ্যান্সার। এই কোশ্চেনটা যদি দিয়ে বলে এফেক্ট অফ প্রেসার, প্রেসার এফেক্ট এক্ষুনি শিখলে কোন দিকে যাবে, যেদিকে গেলে মলিকুল নাম্বার কম, এদিকে মলিকুল কত 112, এদিকেও মলিকুল 112, তাহলে ডেলেন তো জিরো, কোনো দিকে মলিকিউল নাম্বার বাড়েনি কমেনি, তাহলে প্রেসারের কোনো চেঞ্জ হবে না, মানে এফেক্ট অফ প্রেসারে কোনো চেঞ্জ হবে না, তাহলে এখানে বলবে নো চেঞ্জ, কোনো ইকুইলিব্রিয়ামে কোনো ডিস্টার্ব হবে না, অর্থাৎ ইকুইলিব্রিয়াম যেমন ছিল তেমন হবে। আর টেম্পারেচারটা কি হবে দেখো, এখানে যেমন এক্সোথার্মিক এন্ডোথার্মিক বলে দিলে, এখানে একটা কায়দা করে বলে দিয়েছে ডেল এইচ লেস দ্যান জিরো, ডেল এইচ লেস দ্যান জিরো মানেই মনে রাখবে এক্সোথার্মিক, এক্সোথার্মিক মানে কি তাপমোচী, মানে কি বলেছি রাইট সাইডে প্লাস হিট, লেফট সাইডে মাইনাস হিট, তাহলে বলো টেম্পারেচার যদি তুমি বাড়াও, প্লাস হিট মানে কি গরম, মানে এদিকে হট এদিকে কোল্ড, তাহলে টেম্পারেচার যদি তুমি বাড়াও কোন দিকে যেতে চাইবে, ঠান্ডার দিকে, তাহলে এইদিকে যেতে চাইবে, মানে ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট ইনক্রিজেস। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু পড়বে। নেক্সট কোশ্চেন দেখো, 9টা কোশ্চেন, আর মাত্র 2টো কোশ্চেন। দেখো এফেক্ট অফ অ্যাডিশন অফ Cl2 and N2 at constant pressure and constant volume, দুটো আলাদা, কনস্ট্যান্ট প্রেসারে বলেছে কনস্ট্যান্ট ভলিউমে। একটা কথা বলি শুনে নাও, আগে বলো Cl2 গ্যাস আর N2 গ্যাসের মধ্যে আছে কিনা, হ্যাঁ Cl2 টা আছে, তার মানে Cl2 গ্যাস যদি তুমি বাড়াও তাহলে অবশ্যই Cl2 গ্যাস বাড়িয়ে দিলে মানে Cl2 এর অ্যামাউন্ট বেড়ে গেল, চাইবে Cl2 এর অ্যামাউন্ট কি করতে চাইবে, কমাতে চাইবে, যা Cl2 এর অ্যামাউন্ট যদি বাড়িয়ে দাও তাহলে কমাতে চাইবে, Cl2 এর অ্যামাউন্ট কমাবে কি করে বলো, এইদিকে গেলে কমবে না এইদিকে গেলে কমবে, নিশ্চয়ই এদিকে গেলে, তার মানে ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট ইনক্রিজেস, এদিকে চলে যাবে, সে কনস্ট্যান্ট প্রেসারেই হোক কনস্ট্যান্ট ভলিউমে হোক একই হবে। আর N2 গ্যাসটা দেখো এই রিয়াকশনের মধ্যে নেই, তো রিয়াকশনের মধ্যে নেই মানে বুঝতে হবে এটা ইনার্ট গ্যাস, ইনার্ট গ্যাস মনে রাখবে কনস্ট্যান্ট ভলিউমে কোনো এফেক্ট হবে না, আর কনস্ট্যান্ট প্রেসারে যেদিকে মলিকিউল নাম্বার বেশি সেদিকে চলে যাবে, তাহলে প্রথম লিখবে অ্যাট কনস্ট্যান্ট ভলিউম নো চেঞ্জ, আর তারপর লিখবে অ্যাট কনস্ট্যান্ট প্রেসার যেদিকে মলিকিউল নাম্বার বেশি, কোন দিকে মলিকিউল নাম্বার বেশি, এদিকে মলিকিউল নাম্বার 112 আর এদিকে 1, তাহলে এদিকে বেশি, তাহলে এদিকে চলে যাবে, মানে রাইট সাইডে চলে যাবে, অ্যান্সার হয়ে গেল। যদি এইভাবে কোশ্চেন দিয়ে বলে টু ইনক্রিজ অফ প্রোডাকশন সি এর প্রোডাকশন বাড়ানোর জন্য কি করতে হবে বলো, টেম্পারেচার বাড়াতে হবে, প্রেসার বাড়াতে হবে, টেম্পারেচার কমাতে হবে, প্রেসার কমাতে হবে, টেম্পারেচার প্রেসার দুটোই বাড়াতে হবে, টেম্পারেচার প্রেসার দুটোই কমাতে হবে, কোনটা ভালো করে শোনো। প্রোডাকশন সি এর প্রোডাকশন বাড়ানো মানে ডান দিকে তুমি নিয়ে যাচ্ছ, ভালো করে ভাবো, এদিকে 3টে মলিকিউল এদিকে একটা মলিকিউল, তাহলে মলিকিউল কমের দিকে যাচ্ছ মানে প্রেসার বাড়ালেই তো মলিকিউল কমের দিকে যায়, তার মানে হাই প্রেসার হয়ে গেল, গল্প শেষ। এই দিকে যাচ্ছে মানে প্লাস হিটের দিকে যাচ্ছে, মানে গরমের দিকে যাচ্ছে, গরমের দিকে কখন যাবে, ঠান্ডা করলে, মানে টেম্পারেচার কমালে, তার মানে লো টেম্পারেচার হাই প্রেসার, লো টেম্পারেচার হাই প্রেসার কোথায় আছে, লো টেম্পারেচার হাই প্রেসার, এটা অ্যান্সার। নেক্সট লাস্ট কোশ্চেন ম্যাথমেটিক্যাল, একটু কেপির ভ্যালু বলে দিয়েছে, কেসির ভ্যালু বের করতে দিয়েছে, একদম কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন, কেপির ভ্যালুটা বসিয়ে দেবে 3 × 10⁻24, কেসি আর এর ভ্যালু বসাবে 0.082, এই ভ্যালুটাই, আর টি 25 ডিগ্রি সি বলেছে মানে কেলভিনে নিয়ে গেলে কত হবে 298 কেলভিনে করলে, ডেল এনটা বসাবে কত, এদিকে 2 আর এদিকে 2 + 1 3, মানে 2 - 3 মানে -1, এখান থেকে কেসি যেটা বেরোবে সেটা অ্যান্সার। লাস্ট এই কোশ্চেনটা এইভাবে আসতে পারে, 2 গ্রাম NaOH যদি 250 ml সলিউশনের মধ্যে থাকে তাহলে তার অ্যাক্টিভ মাস মানে সক্রিয় ভরটা কত, একদম 250 ml এ বের করবে, প্রথম 250 ml সলিউশনের মধ্যে কত আছে 2 গ্রাম, 1000 ml এ বের করবে, মানে পার লিটারে যেহেতু লাগে 1000 ml এ কত হবে, তাহলে 2/250 × 1000, তাহলে কত হবে 8 গ্রাম। ঠিক আছে, এবার NaOH এর মলিকুলার ওয়েট কত, সোডিয়ামের 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, তাহলে কত হচ্ছে 20, 30, 34, 37 আর 3 40, মানে 40, তাহলে 40 গ্রাম মানে হচ্ছে 1 মোল, তাহলে 8 গ্রাম মানে কত মোল, 1/40 × 8 মানে 1/5 মোল, তাহলে 1/5 মোল আছে 1000 ml মানে 1 লিটারে, তার মানে অ্যান্সার 1/5 মোল পার লিটার, এটাই হচ্ছে অ্যাক্টিভ মাস। কতক্ষণ লাগলো, এই কটা করে যাও, আমি গ্যারান্টি দিচ্ছি ম্যাক্সিমাম পার্সেন্ট, ভাগ্য ভালো থাকলে 100% শুধু কেমিক্যাল ইকুইভ্যালেন্ট থেকে কমন পাবে,
একটু কমেন্ট করে বলো এইরকম ভিডিও পেতে চাও কিনা। একদম সাজেস্টিভ, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমি যদি প্রত্যেকটা চ্যাপ্টার দিতে পারি। ঠিক আছে, অবশ্যই ফোকাস থাকো চ্যানেলে। আজকে ক্লাস শেষ করলাম। ওকে, বাই।